মাননীয় সংসদ নেতা এবং প্রধানমন্ত্রীকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, মাননীয় সকল সংসদ সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, শুরুতেই আমি প্রথমেই আজকে আমার সকল সংসদ সদস্য সহকর্মীবৃন্দকে ধন্যবাদ জানাতে চাই। আমি এই জন্য ধন্যবাদ জানাতে চাই মাননীয় স্পিকার, যে আমরা 18ই ফেব্রুয়ারি থেকে যখন এই সংসদ শুরু করলাম, আমরা তারপর থেকে বিভিন্ন চড়াই উতরাই পেরিয়ে আমরা আজকে এখানে এসেছি। আমরা উভয় পক্ষ, এবং আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে, আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে ঐক্যমত হয়েছি, আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে দ্বিমত হয়েছে। কিন্তু তারপরেও আমি মনে করি, দৃঢ়ভাবে আমি আজকে এখানে দাঁড়িয়ে বিশ্বাস করি যে আমরা মনে হয় দেশের মানুষের সামনে একটি আশা তুলে ধরতে পেরেছি। সম্মানিত বিরোধী দলীয় নেতা ওনার বক্তব্যে একটি কথা বলেছেন, খুব স্বাভাবিকভাবে আমরা যদি সকলে একমতই হতাম তাহলে তো একজন ব্যক্তিই কথা বললেই হতো, সবার বিভিন্ন বিষয়ে আলোচনা করা প্রয়োজন হতো না। আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি, আমরা মতামত এক্সচেঞ্জ করেছি, ওপিনিয়ন এক্সচেঞ্জ করেছি আমরা, কিন্তু তারপরেও আমার মনে হয় ধীরে ধীরে আমরা জাতির সামনে মনে হয় একটি আশার আলো তুলে ধরতে সক্ষম হয়েছে। মাননীয় স্পিকার, আমরা যে কাজটি করতে সক্ষম হয়েছি, এটা যে শুধুমাত্র আমাদের নিজেদের জন্যই করতে সক্ষম হয়েছি তার জন্য নয়, তা নয়। আমি মনে করি এটিতে সবচেয়ে বড় যদি ক্রেডিট দিতে হয়, তাহলে এই দেশের সাধারণ মানুষ যারা আছে, এই দেশের নাগরিক যারা আছে, 20 কোটি মানুষ, তাদের প্রত্যেককে এই ক্রেডিটটা দেওয়া উচিত। কারণ তাদের সহযোগিতার কারণেই আজকে আমরা উভয় পক্ষ এখানে বসে সুন্দরভাবে আলোচনা করে দেশকে একটি সামনের দিকে নিয়ে যাবার পথ হয়তো তৈরি করতে পারছি। মাননীয় স্পিকার, এখানে প্রত্যেকটি মানুষ, দেশের বিবেকবান প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ ওয়াকিফাল আছেন যে কি প্রেক্ষাপটে যখন 5ই আগস্ট ঘটেছিল, তখন দেশের রাজনৈতিক অবস্থা, দেশের সামাজিক অবস্থা, দেশের অর্থনীতি, দেশের শিক্ষা, স্বাস্থ্য, যাই বলি না কেন, একটি দেশকে ঘিরে প্রত্যেকটি কি শোচনীয় অবস্থায় ছিল। সেখান থেকে পর্যায়ক্রমিকভাবে আমরা দেশে একটি গণতান্ত্রিক অবস্থা তৈরি করতে সক্ষম হয়েছি, যেখানে সংসদে বসে প্রত্যেকটি সদস্য, রাজনৈতিক দলের সদস্যই হোক, ইন্ডিপেন্ডেন্ট বা স্বতন্ত্র সদস্যই হোক না কেন, প্রত্যেকটি সদস্য বসে সিভিলাইজড ওয়েতে, সভ্যভাবে আমরা দেশের মানুষের স্বার্থ নিয়ে আলোচনা করছি এবং সিদ্ধান্ত গ্রহণ করছি। আমরা সেজন্যই আমি সকলকে আবার আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। মাননীয় স্পিকার, স্বাভাবিকভাবেই দেশের আইন কানুন, রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা, সংসদীয় ব্যবস্থা, যেভাবেই যেটাই বলি না কেন, আজকে যে কারণে আমরা সকলে এখানে একত্রিত, সেটি হচ্ছে বাজেট উপস্থাপন। খুব স্বাভাবিকভাবেই
রাষ্ট্র ব্যবস্থায় বাজেট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মাননীয় স্পিকার, সংসদের সময় অত্যন্ত মূল্যবান। আমরা দেশের অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে অনেক আলোচনা করেছি, অনেক বক্তব্য রেখেছি। অতীত কি হয়েছে, ভালো মন্দ কি হয়েছে, আমি সেই ডিবেটে আর যাব না। আমাদেরকে অবশ্যই সামনে চলতে হবে। আমাদেরকে অবশ্যই, আমরা অতীতে দেখেছি দুঃখজনকভাবে একটি চিত্র বারবার দেখেছি আমরা, সেটি হচ্ছে যত না আমরা ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছি তার থেকে বেশি আমরা অতীত নিয়ে আলোচনা করেছি। মাননীয় স্পিকার, আমি মনে করি আজকে দেশের প্রত্যেকটি মানুষ চায় যে আমরা ভবিষ্যৎ নিয়ে কথা বলবো। সেজন্যই মাননীয় স্পিকার, এই যে বাজেট সেশন, এই বাজেট সেশনকে বিশেষ করে যেহেতু আমি সরকারি দলের সদস্য, সেই জন্য আজকে আমরা যে বাজেট উপস্থাপন করছি, এই বাজেটকে আমি একটি নামকরণ দিতে চাই, সেটি হচ্ছে জীবন বান্ধব বাজেট। মাননীয় স্পিকার, বাস্তবতা হচ্ছে খুব স্বাভাবিকভাবে যেহেতু বাজেটটি সরকারি দল উপস্থাপন করছে, আমরা স্বাভাবিকভাবেই চেষ্টা করব যে একটি সুন্দর, একটি স্বাভাবিক, একটি বাস্তবমুখী বাজেট উপস্থাপন করার জন্য। আমি বুঝি, আমি জানি, আমরা যে যত সুন্দর বাজেটই উপস্থাপন করি, যে যেটাই বলি না কেন, আমার মনে হয় এই কথাটিও বোধহয় মাননীয় বিরোধী দলের নেতা বলেছেন, যাই আমরা উপস্থাপন করি না কেন সবকিছু কোনটা দিলেই যে সবকিছু একদম ঠিক হয়ে যাবে তা নয়, তা নয়। বাস্তবতা অনেক কঠিন। তারপরে বিভিন্ন বিষয় বিবেচনা করে মাননীয় স্পিকার, যে বাজেটটি আমরা এখানে উপস্থাপন করেছি সেটি অবশ্যই আমরা চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চ দিয়ে, আমাদের সর্বোচ্চ বুদ্ধি, বিবেক, জ্ঞান দিয়ে আমরা চেষ্টা করেছি এমন একটি বাজেট উপস্থাপন করতে, যেই বাজেটটি শ্রেণী পেশা, সমাজের সকল মানুষ কিছুটা হলেও স্বস্তির শ্বাস ফেলতে পারে। মাননীয় স্পিকার, এই বাজেটটি যেদিন উপস্থাপন করা হয়, মাননীয় অর্থমন্ত্রী যখন বাজেটটি উপস্থাপন করেছিলেন, অনেকগুলো বিষয়ের মধ্যে আমরা দেখেছিলাম সেদিন আমাদের বোনেরা একটি বিষয়ে জানার পরে অত্যন্ত জোরালোভাবে শুভেচ্ছা জানিয়েছেন উভয় পক্ষের। সেটা হচ্ছে যে নিত্য প্রয়োজনীয় যেসব জিনিস আছে, নিত্য প্রয়োজনীয় বলতে যা আমরা সাধারণত বুঝে থাকি, এরকম 61 পণ্যের উপর বলা যায় সম্পূর্ণভাবে আগে যা ট্যাক্স ছিল সেগুলো প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। মাননীয় স্পিকার, এটি আমি গৌরব করে বলতে চাই না, তবে বাস্তবতার ভিত্তিতে বলতে চাই, এবং তার জন্য সর্বোপরি আমি প্রথমেই আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করতে চাই যে এই শুল্ক প্রত্যাহার করার ফলে আমরা অতীতে খেয়াল করেছি যে বাজেট উপস্থাপনের আগে এবং বাজেট উপস্থাপনের পরে, আগে পরে দুদিক দিয়েই অনেক নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হঠাৎ করে কোনো কারণ ছাড়া বেড়ে যেত। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবছর আমরা সেরকম কোনো দৃশ্য দেখিনি। মাননীয় স্পিকার, একটি রাজনৈতিক দল হিসেবে, একটি রাজনৈতিক সরকার হিসাবে আমরা মনে করি আমাদের জনগণের প্রতি যে দায়িত্ব, তার একটু হলেও আমরা হয়তো পূরণ করতে সক্ষম হয়েছি, কিছুটা হলেও আমরা জনগণকে রিলিফ দিতে পেরেছি। মাননীয় স্পিকার, আমাদের সকলের জানা আছে, গতকালকে এখানে বিরোধী দলের চিফ হুইপ ওনার বক্তব্যে উনি উল্লেখ করেছিলেন যে কোন প্রেক্ষাপটে এই সংসদ, এই সরকার গঠিত হয়েছে। মাননীয় স্পিকার,
আমরা সরকার পরিচালনার দায়িত্ব যখন গ্রহণ করেছিলাম, আমরা একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছিলাম। তার ভিতরে দুর্নীতি, লুটপাট, অব্যবস্থাপনা এবং স্বার্থ সংশ্লিষ্ট বা ভুল নীতির কারণে দেশের অর্থনৈতিক খাত বলা যায় সম্পূর্ণভাবে ধ্বংসস্তূপ হয়ে গিয়েছিল, ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছিল। এর বাইরে তো যেই কথাটি মাননীয় বিরোধী দলের নেতাও বলেছেন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছিল, জাতীয় আন্তর্জাতিকভাবেও যেটি স্বীকৃত। স্পিকার, দেশের উৎপাদন এবং বিনিয়োগ প্রায় স্থবির হয়ে পড়েছিল। ইনফ্লেশন বা মূল্যস্ফীতি কি অবস্থায় পৌঁছে গিয়েছিল আজ থেকে 2-2.5 বছর আগে, সেটি বোধহয় আমরা সকলেই হাড়ে হাড়ে টের পেয়েছিলাম। স্পিকার, পুঁজি বাজার অর্থনীতির সাথে সংশ্লিষ্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্টর। এই সেক্টরে এমন অবস্থা গিয়েছে, সর্বস্ব হারিয়ে মানুষ আত্মহত্যাও করেছিল। অথচ কোটি সংখ্যক মানুষ কিভাবে অসহায় মানুষের অর্থকে আত্মসাৎ করেছিল। বৈদেশিক মুদ্রার রিজার্ভ হাজার কোটি টাকা পাচারের মাধ্যমে এবং অপচয়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কি ভয়াবহ অবস্থায় পৌঁছেছিল, সেটি নিশ্চয়ই কারো অজানা নয়। স্পিকার, টাকার যে এক্সচেঞ্জ বা হার হ্রাস, এটি 40% নেমে গিয়েছিল। এর বাইরে আমরা দেখেছি সেই সময়, যদি আমরা উল্লেখ করে থাকি, কম বেশি অনেকেই বলবেন, অনেকেরই ধারণা আছে, বেশ কিছু প্রজেক্ট যেটিকে বলা যায় ভ্যানিটি প্রজেক্ট, এই প্রজেক্টগুলো গ্রহণ করার মাধ্যমে অহেতুকভাবে দেশি বিদেশি ঋণ গ্রহণ করা হয়েছিল, যা এখন জাতির উপরে বোঝা হয়ে দাঁড়িয়েছে। এখান থেকে রেভিনিউ কালেক্ট হয় না, ফলে বাড়তি বাইরে থেকে টাকা দিয়ে এই বৈদেশিক ঋণগুলোকে শোধ করতে হচ্ছে, এবং শুধু অল্প সময় না, লম্বা একটি সময় ধরে আগামীতে হয়তো জাতিকে এই বোঝা টানতে হবে। স্পিকার, আমরা এই সংক্ষেপে যে সংকটের কথা আমি বললাম, এই সংকট আছে, আমরা সংকটকে অস্বীকার করতে চাই না। অস্বীকার করে আমরা সংকটকে অস্বীকার করে আমরা থাকতেও পারবো না, এটি বোকামি হবে। তবে একই সাথে মাননীয় স্পিকার, সংকটকে আমরা অজুহাতও বানাতে চাই না, এবং সেজন্যই মাননীয় বিরোধী দলের নেতার সাথে আমি সম্পূর্ণভাবে একমত। আমরা জনগণকে সাথে নিয়ে রাজনৈতিক সদিচ্ছা এবং কার্যকর নীতির মাধ্যমেই আমরা যে সংকট, এই সংকটকে আমরা সফলভাবে মোকাবেলা করতে চাই। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, সরকারের যাত্রা শুরু হয়েছিল 18ই ফেব্রুয়ারি। যাত্রা শুরু করার সাথে সাথে, কাজ শুরু করার সাথে সাথেই আমাদেরকে রমজান যেরকম ম্যানেজ করতে সামাল দিতে হয়েছে, যাতে করে নিত্য প্রয়োজনীয় সকল কিছু মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে অন্তত থাকে যতটুকু সম্ভব। একই সাথে মাননীয় স্পিকার, এই ভঙ্গুর যে অর্থনীতির সংক্ষেপ চিত্র আমি তুলে ধরলাম, যা সম্পর্কে আমাদের প্রত্যেকের কম বেশি ধারণা আছে, এইটি সাথে নিয়ে আমাদেরকে হঠাৎ করে মধ্যপ্রাচ্যর সংকটকেও মোকাবেলা করতে হয়েছে। এবং আমরা দেখেছি কিছু মানুষ খুব কষ্টের শিকার যারা হয়েছেন, হঠাৎ করে তেলের যেই সমস্যাটা সারা বিশ্বে তৈরি হয়েছিল, এবং সেই তেলের যোগান দিতে গিয়ে আমাদের অর্থনীতির উপর একটি বিশাল চাপ তৈরি হয়েছিল। এবং এই বিশাল চাপটি যে তৈরি হয়েছিল মাননীয় স্পিকার, এটি নিশ্চয়ই আমরা পত্রপত্রিকা বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি, সাধারণ মানুষই সেটি বুঝেছেন। সেটি বোঝার জন্য কোনো বড় অর্থনীতিবিদ হওয়ার প্রয়োজন নেই। মাননীয় স্পিকার, এরকম একটি পরিস্থিতির ভিতর দিয়েই আমাদেরকে আজকের এই বাজেটকে প্রণয়ন করতে হচ্ছে, এই বাজেটকে উপস্থাপন করতে, এই বাজেটকে তৈরি করতে হয়েছে। মাননীয় স্পিকার, বিভিন্ন অর্থনৈতিক সংকট, দুর্নীতি, পাচার সবকিছুকে সামনে রেখেই এই বাজেট আমাদেরকে প্রণয়ন করতে হয়েছে। মাননীয় স্পিকার, আগেই আমি বলেছি যে আমরা একটি রাজনৈতিক দল। 12ই ফেব্রুয়ারি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ আমাদেরকে
দায়িত্ব অর্পণ করেছে, আমাদেরকে তারা দায়িত্ব দিয়েছে। তারা যাকে যেখানে, এই দেশের মানুষ যাকে যেখানে এই মুহূর্তে সঠিক মনে করেছে তাকে দায়িত্ব দিয়ে সেখানেই তারা পাঠিয়েছে। মাননীয় স্পিকার, যে আস্থা মানুষ আমাদের উপরে রেখেছে সেই আস্থা বা দায়িত্ব রক্ষা করা, পালন করা আমাদের পবিত্র দায়িত্ব। এবং দেশের স্বার্থ রক্ষায় আমাদের প্রথম দর্শন হলো সবার আগে বাংলাদেশ। মাননীয় স্পিকার, দেশের স্বার্থ রক্ষায় যেমন আমাদের দর্শন সবার আগে বাংলাদেশ, দেশের জনগণের স্বার্থ রক্ষায় আমাদের দর্শন হলো সবার জন্য বাংলাদেশ। এবং এই দর্শনের ভিত্তিতেই মাননীয় স্পিকার, আমরা একটি গণতান্ত্রিক, মানবিক এবং কল্যাণমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়ে 2026 এবং 27-এর অর্থ বছরের বাজেট প্রণয়ন করছি। মাননীয় স্পিকার, স্বাভাবিক জনসংখ্যা বাড়ছে, অর্থনীতি বাড়ছে, মানুষের সকল অবস্থার সিচুয়েশনের পরিবর্তন ঘটছে এবং স্বাভাবিকভাবেই প্রয়োজনীয়তা অনুযায়ী, বাস্তব প্রয়োজনীয়তা অনুযায়ী বাজেট বড়ই দিতে হয়েছে। বাজেট বড়ই হয়, পৃথিবীর সব দেশেই তাই হয়ে থাকে, বাংলাদেশের ব্যতিক্রম নয়। মাননীয় স্পিকার, আমরা যে বাজেট সেশনে আলোচনা করছি বাজেট, এই আলোচনায় অনেক সদস্য হতেই পারে, হওয়াটাই স্বাভাবিক, যেটা আমরা বলেছি, আমি একমত বিরোধী দলের নেতার সাথে, বিভিন্ন জনের বিভিন্ন মতামত থাকতেই পারে। অনেকে এই বাজেটের আকার নিয়ে বলেছেন আকার হয়তো বড় হয়েছে, প্রশ্ন তুলেছেন বা তাদের কনসার্ন এক্সপ্রেস করেছেন। মাননীয় স্পিকার, মানুষের স্বপ্ন বা অধিকারের পরিধি কিন্তু এই সংখ্যার চেয়ে অনেক অনেক বড়। এবারে বাজেটে মাননীয় স্পিকার শুধু বার্ষিক, এবার যে বাজেট, এই বাজেটটি শুধু বার্ষিক আয় ব্যয়ের হিসাব নয় মাননীয় স্পিকার, বরং বাজেট বাংলাদেশের অর্থনীতিকে একটা নতুন ভিত্তির উপরে আমরা দাঁড় করাতে চাই। এবং সেজন্যই মাননীয় অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী জাতীয় সংসদে গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা শিরোনামে এই বাজেটটিকে উপস্থাপন করেছেন ওনার বক্তব্যে। মাননীয় স্পিকার, এইবার যে আমরা যে বাজেটটি উপস্থাপন করছি, এই বাজেটের অন্য একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হচ্ছে অর্থনীতিকে কিছু মুষ্টিমেয় সুবিধাভোগীদের কবল থেকে বের করে নিয়ে এসে সাধারণ নাগরিকের, সকল নাগরিকের এতে অংশগ্রহণ করা এবং এর মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, মানবিক, মর্যাদাপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা। মাননীয় স্পিকার, এবারের বাজেটের অন্যতম 3টি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, যেটির উপরে আমাদের সরকার জোর দিতে চাইছে, সেটি হচ্ছে প্রথমত দরিদ্র, নিম্ন আয় এবং ঝুঁকিগ্রস্ত মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিত করে জীবনযাত্রার যে বোঝা, সেটিকে যতটুকু সম্ভব লাঘব করা। মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলের নেতা একটি কথা বলেছেন, স্বাভাবিকভাবে রাজনীতিতে থাকে, উনি বলেছেন কুচিকাটা করার কথা রাজনৈতিক ভাষায়, হ্যাঁ, কুচি করা উনি বলেছেন বিভিন্ন বক্তব্যে, বিবৃতির মাধ্যমে। মাননীয় স্পিকার, হয়তো রাজনীতির একটি অংশ এটি, তবে মাননীয় স্পিকার, আমরা দেখেছি স্বৈরাচারের সময়, আমরা দেখেছি এই বাংলাদেশের অর্থনীতিকে কিভাবে কুচি করা হয়েছে বিভিন্ন ব্যক্তির স্বার্থে, বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন হাউজের স্বার্থে এই অর্থনীতিকে কিভাবে কুচি করা হয়েছে। মাননীয় স্পিকার, এবারকার বাজেটের অন্যতম মূল লক্ষ্য হচ্ছে অর্থনীতিতে ধীরে ধীরে শৃঙ্খলাকে ফিরিয়ে নিয়ে আসা। মাননীয় স্পিকার,
অন্যতম তৃতীয় যে মূল লক্ষ্য এই বাজেটের, সেই লক্ষ্যটি হচ্ছে যা মাননীয় স্পিকার আপনি জানেন, গত সপ্তাহে আমি দুটি দেশ সফর করে এসেছি, একটি মালয়েশিয়া এবং একটি চীন। একটি আন্তর্জাতিক গণমাধ্যম তাদের পর্যালোচনায় বলেছে যে এবারকার সফরটির লক্ষ্য উদ্দেশ্য কথাবার্তা শুনে মনে হচ্ছে যে বাংলাদেশ সরকার এই দেশের অর্থনীতির উপরে জোর দিয়েছে এবং বিনিয়োগের উপরে তারা জোর দিয়েছে। এটি হচ্ছে তাদের একটি আন্তর্জাতিক একটি আন্তর্জাতিক গণমাধ্যমের অ্যানালাইসিস। মাননীয় স্পিকার, ওনারা সঠিক বলেছেন, আমাদের তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লক্ষ্য এই বাজেটে, সেটি হচ্ছে বিনিয়োগ, উৎপাদন এবং কর্মসংস্থানের যে চাকা, সেটিকে সচল এবং শুধু সচলই নয়, সেটিকে বেগবান করা। মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরের যে বাজেটের আকার ধরা হয়েছে সেটি হচ্ছে 9,38,000 কোটি টাকা, যার বিপরীতে আয় ধরা হয়েছে, রাজস্ব আয় ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। মাননীয় স্পিকার, দেশের বর্তমান বাস্তবতা হলো আমাদের সম্পদের সীমাবদ্ধতা রয়েছে, আমরা যত বড় বড় যাই কথা বলি না কেন। সুতরাং আমরা যদি অর্থনৈতিক যে চাকা সেটিকে যদি বেগবান রাখতে হয়, তাহলে অবশ্যই মাননীয় স্পিকার আমাদের বিনিয়োগ এবং বিনিয়োগ প্রয়োজন। এবং এজন্যই আমরা বিনিয়োগ নির্ভর অর্থনীতি গড়ার কাজ আমরা হাতে নিয়েছি, আমরা উদ্যোগ গ্রহণ করেছি, ইনভেস্টমেন্ট। এবং এই উদ্দেশ্যে মাননীয় স্পিকার, আমরা বাজেটে উন্নয়ন ব্যয়ের অংশ সামনের অর্থ বছরের জন্য 50%-এরও বেশি বৃদ্ধি করে 3,16,000 কোটি টাকায় উন্নীত করেছি। মাননীয় স্পিকার, আবারও আমি মাননীয় বিরোধী দলের একটি কথাকে কোট করে বলতে চাই যে আমাদের লক্ষ্যই হচ্ছে জনগণের অর্থ জনগণের কল্যাণে, উৎপাদনশীল খাতে ব্যয় হবে, এটিই আমাদের নীতি, এটি আমাদের লক্ষ্য। মাননীয় স্পিকার, সরকারি বিনিয়োগের ক্ষেত্রে কোন প্রকল্পে কত টাকা ব্যয় হলো সেটি আমরা সেভাবে বিবেচনায় নিতে চাই না, বরং আমাদের বিবেচনাটি হচ্ছে একটি প্রকল্পে যদি বিনিয়োগ হয়, সেই বিনিয়োগ এবং উৎপাদন কি ভূমিকা রাখবে মানুষের জীবনে, জনগণের কতটা উপকারে আসবে, কি পরিমাণ কর্মসংস্থান সেটি তৈরি করবে এবং তা পরিবেশের উপরে কি প্রভাব ফেলবে, এই বিষয়গুলোই হচ্ছে আমাদের বিবেচনা প্রকল্পের। আমাদের অর্থনৈতিক কৌশল 3টি ধাপে আমরা বাস্তবায়ন করতে চাই। মাননীয় স্পিকার, প্রথমটি হচ্ছে পুনরুদ্ধার, উত্তরণ ও পুনর্গঠন। প্রথম ধাপে মাননীয় স্পিকার, অর্থনীতির যে অবনতি, যে ডিক্লাইন যেভাবে করছে, এটিকে ধরে রাখা, ধরে উপরের দিকে নিয়ে আসা, অর্থাৎ এটিকে রোধ করা, মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করা, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনাকে শক্তিশালী করা, জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি রাজনৈতিক সরকার হিসাবে একটি মূল যেটি লক্ষ্য হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষা বৃদ্ধি করা। অর্থাৎ যারা আমাদেরকে ভোট দিয়ে এখানে পাঠিয়েছে তাদের জন্য কাজ করার জন্য তাদের সুরক্ষা বৃদ্ধি করা। মাননীয় স্পিকার, দ্বিতীয় ধাপে আমরা চাই রাজস্ব সংস্কার, ব্যাংকিং খাতের পুনর্গঠন, বিনিয়োগ পরিবেশের উন্নয়ন, রফতানি বহুমুখীকরণ এবং অবশ্যই কর্মসংস্থান সম্প্রসারণ করা। তৃতীয় ধাপে মাননীয় স্পিকার, উৎপাদনশীল, উদ্ভাবন নির্ভর, প্রতিযোগিতা এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির ভিতকে সুদৃঢ় করা। মাননীয় স্পিকার, আমরা বিশ্বাস করি
শুধু জিডিপি প্রবৃদ্ধির হার বাড়লেই প্রকৃত উন্নয়ন হয় না। উন্নয়ন তখনই হয়, একজন মানুষ হিসেবে, একজন রাজনীতিবিদ হিসেবে আমি উন্নয়নকে তখনই বুঝি যখন সাধারণ মানুষের ঘরে স্বস্তি আসে, যখন জনগোষ্ঠীর, বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত হয়, যখন তরুণরা তাদের যোগ্যতা অনুযায়ী কর্মে নিযুক্ত হয়, যখন কৃষক ভাইটি তার পরিশ্রমের ন্যায্য মূল্য পায়, অর্থাৎ তার যে প্রোডাক্ট সেটির ন্যায্য মূল্য পায়, যখন উদ্যোক্তারা, যেটি মাননীয় বিরোধী দলের নেতাও তার বক্তব্যে কিছুটা উল্লেখ করেছেন, যখন কোনো ইনভেস্টর বা উদ্যোক্তা কোনো রকম হয়রানি ছাড়া ব্যবসা শুরু করতে পারেন, ব্যবসা করতে পারেন এবং পরিচালনা করতে পারেন, এবং আমানতকারী তার অর্থ ফেরত পাওয়ার নিশ্চয়তা পান, এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো জনগণের কাছে স্বচ্ছ এবং দায়বদ্ধ থাকে। মাননীয় স্পিকার, আমি এটাকেই মনে করি অর্থবহ উন্নয়ন। আমাদের এবারের বাজেটে সেই মানবিক এবং গণতান্ত্রিক অর্থনীতির ভিত্তি নির্মাণের রূপকল্প। মাননীয় স্পিকার, স্বাভাবিকভাবেই অর্থনীতি একটি সিরিয়াস ম্যাটার। আমরা সেই জন্য পরিকল্পনা গ্রহণ করে পরিকল্পনার মাধ্যমে আমরা এগোতে চাই, এবং সেজন্যই আমরা এমন একটা অর্থনৈতিক ব্যবস্থা বা অর্থনীতি গড়ে তুলতে চাই যেখানে মাননীয় স্পিকার ঋণ নয়, উৎপাদন হবে বিনিয়োগ নির্ভর, কাগজে প্রবৃদ্ধি নয়, বরং কর্মসংস্থান এবং জনগণের জীবনযাত্রার মান হবে উন্নয়নের বড় সূচক। মাননীয় স্পিকার, বাংলাদেশ, যে বাংলাদেশকে নিয়ে আমরা অনেক কিছু ভাবি, অনেক চিন্তা করি, এমন একটি বাংলাদেশকে আমরা গড়তে চাই, এমন একটি বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই যেখানে আমাদের তরুণরা তারা চাকরির জন্য বছরের পর বছর অপেক্ষা করবে না, বরং তার মেধা, দক্ষতা এবং উদ্যোক্তা দিয়ে তার যে উদ্যমী যেই শক্তিটি আছে সেটি দিয়ে নিজেই নিজের কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে। এবং মাননীয় স্পিকার, সে কারণেই আপনি খেয়াল করে দেখবেন এবারের বাজেটে আমরা যেটি চেষ্টা করেছি, মাননীয় স্পিকার, 100% সফল এখনো হয়তো আমরা হতে পারিনি, কিন্তু আমরা যে উদ্যোগটা গ্রহণ করেছি, যে চেষ্টা করেছি, সেটি হচ্ছে দেশীয় শিল্পকে বিকাশের জন্য আমরা সব রকম প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছি, এবং একই সাথে মাননীয় স্পিকার নতুন কর্মসংস্থান যেখানে যে সেক্টরে সৃষ্টি হতে পারে সেটির পথ আমরা সুগম করার চেষ্টা করেছি। মাননীয় স্পিকার, আমাদের লক্ষ্য, আগেও বলেছি মাননীয় স্পিকার, আমাদের লক্ষ্য হচ্ছে একটা বাংলাদেশ তৈরি করা যেটা হবে উৎপাদনমুখী দেশ, রফতানিমুখী এবং উদ্ভাবন নির্ভর অর্থনীতি তৈরি করা আমাদের। এবং এ কারণেই কিন্তু মাননীয় স্পিকার, এখানেও আমি বলেছি, আমাদের শিল্পমন্ত্রী ওনার একটি বক্তব্যে কয়েকদিন আগে বলেছেন, আমরা যে সকল বাস্তবায়নের জন্য এই অর্থনীতির যে গতি চাকা, এটিকে বেগবান করার জন্য মাননীয় স্পিকার আমরা বন্ধ এবং রুগ্ন যে শিল্প কারখানাগুলো আছে সেগুলো চালু করার বিভিন্ন রকম উদ্যোগ আমরা গ্রহণ করেছি। মাননীয় স্পিকার, নতুন শিল্প স্থাপনে সহায়তা প্রদানের আমরা চেষ্টা করছি, দেশীয় এবং বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করা, এবং একই সাথে মাননীয় স্পিকার শিল্প অঞ্চল ভিত্তিক কর্মসংস্থান নতুন সুযোগ যাতে সৃষ্টি করতে পারে সেটাও আমরা চেষ্টা করছি। মাননীয় স্পিকার, একটু আগে বিরোধী দলের নেতা উল্লেখ করেছেন, আপনি উল্লেখ করেছেন, এবং আমাদের এখানে সংসদ সদস্য আছেন জনাব পার্থ, উনিও ওনার বক্তব্যে বলেছেন ওনাদের এলাকার কথা, আপনারা তিনজনই বলেছেন ভোলার কথা। মাননীয় স্পিকার, যেহেতু এই বিষয়টি এসছে, আমি ওদিন বলেছিলাম যে একটি পরিকল্পনা আমাদের আছে, যেহেতু ওখানে গ্যাস পাওয়া গিয়েছে, এনার্জি পাওয়া গেছে, আমরা ওখানে শিল্প পার্ক তৈরি করতে পারি কিনা সেই ব্যবস্থা পরিকল্পনা অলরেডি আমরা গ্রহণ করছি। মাননীয় স্পিকার, একজন উদ্যোক্তা যেন সহজে তার ব্যবসা শুরু করতে পারেন এবং বাণিজ্যের প্রসার ঘটাতে পারেন, সেজন্য যে সকল আইন কানুন আছে বর্তমানে এই বাজেটের মাধ্যমে আমরা সেই আইন কানুনগুলোকে সহজ করে সে যাতে সহজে
লোন বা ফান্ডিং পেতে পারে সেটাকেও উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এবং একই সাথে মাননীয় স্পিকার উৎপাদিত যে পণ্য সেটার বাজার বৃদ্ধিতে সহায়তা করার যে সকল বাস্তব পদক্ষেপ গ্রহণ করা যায় আমরা সেই পদক্ষেপগুলো গ্রহণ করছি পর্যায়ক্রমিকভাবে। মাননীয় স্পিকার, এগুলো তো গেল প্রচলিত শিল্পের কথা। কতগুলো শিল্প আছে যেগুলো নিয়ে সাধারণত আমরা কথা বলি না, হয়তো সেমিনার সিম্পোজিয়ামে আমরা সেগুলো নিয়ে আলাপ করি, কিন্তু এই শিল্পগুলোর গুরুত্ব কিন্তু অপরিসীম। আমরা সেভাবে দেখি না বা চিন্তা করি না বলে আমরা সেটা হয়তো অনেক সময় বুঝে উঠতে পারি না। এই শিল্পগুলোর সাথে বিরাট একটি অংশ জড়িত আছে, যার মধ্যে বিরাট একটি অংশ হচ্ছেন আমাদের মা বোনেরা। একই সাথে অনেক তরুণ তরুণীও এই শিল্পগুলির সাথে জড়িত। মাননীয় স্পিকার, এবং এই খাতটির যে নামে পরিচিত সেটিকে বলে ক্রিয়েটিভ ইকোনমি। মাননীয় স্পিকার, কেউ কেউ হয়তো জিজ্ঞেস করতে পারেন এই ক্রিয়েটিভ ইকোনমির মধ্যে কারা কারা পড়তে পারে। এর মধ্যে মাননীয় স্পিকার চলচ্চিত্র পড়ে, থিয়েটার পড়ে, সঙ্গীত পড়ে, ডিজিটাল কন্টেন্ট পড়ে, ওটিটি পড়ে, গেমিং পড়ে, ডিজাইন পড়ে, ফ্যাশন পড়ে, সফটওয়্যার পড়ে, পর্যটন, এমনকি খেলাধুলা, এই সকল সেক্টরগুলি এর মধ্যে মোটামুটিভাবে ইনক্লুডেড। মাননীয় স্পিকার, এই সেক্টরগুলোর মধ্যে লক্ষ কোটি মানুষ জড়িত। আমরা এই সেক্টরগুলোর উপরে জোর দিতে চাই এবং এখান থেকে এই সেক্টরগুলোকে আমরা আরো ভাইব্রেন্ট করে গড়ে তুলতে চাই। এবং সে কারণেই মাননীয় স্পিকার, এই খাতগুলোকে আমরা অর্থনীতির মূল ও স্রোতধারায় নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করেছি, সিদ্ধান্ত গ্রহণ করেছি। মাননীয় স্পিকার, যা আমরা বিশ্বাস করি দেশের শুধু ভিতরের অর্থনীতি নয়, যা আমাদেরকে বৈদেশিক মুদ্রা অর্জনে সহযোগিতা করবে, যা আমাদেরকে অনেক ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। মাননীয় স্পিকার, সরকার একদিকে পেশাদার খেলোয়াড় তৈরি করতে চায়। আমাদের গ্যালারিতে আজকে অনেক তরুণ তরুণীরা আছে, এদের মধ্যে অনেকেই আছে যারা বাই বন্ড, যারা বিভিন্ন, তাদেরকে যদি একটু সুযোগ দেওয়া হয় বাই বন্ড তারা ভালো খেলোয়াড় হতে পারবে। মাননীয় স্পিকার, আপনি নিজেও আপনার জীবনে একজন ভালো ফুটবল প্লেয়ার ছিলেন। মাননীয় স্পিকার, এই লক্ষ্যে ক্রীড়ার বিভিন্ন ইভেন্টে দেশে বিদেশে সাফল্য অর্জনকারী যে খেলোয়াড় আছে, মাননীয় স্পিকার, এইবারই প্রথমবারের মতন আমরা একটা জাতীয় সম্মানী কাঠামোর আয়তায় এদেরকে নিয়ে এসেছি এবং তাদেরকে আমরা অর্থনৈতিক সহায়তা প্রদান করছি। আমাদের দেশে খুব স্বাভাবিকভাবে মাননীয় স্পিকার একটি সামাজিক একটি পারসেপশন রয়ে গিয়েছে আমাদের মধ্যে যে খেলাধুলা করলে, যদি বেশি খেলাধুলা কেউ করে তাহলে জীবনে সে বড় কিছু হতে পারবে না। কিন্তু মাননীয় স্পিকার, খেলাধুলাও যে একটি প্রফেশন হতে পারে, এটি আমার মনে হয় এই সংসদে বোধহয় আপনি খুব হাতে গোনা দু একজনের মধ্যে আপনি একজন মানুষ যে ভালো করে জানেন যে খেলাধুলা ক্যান বিকাম এ প্রফেশন। এবং আমরা এটিকে, মাননীয় স্পিকার, এটিকে আমরা তুলে ধরতে চাই। এই খেলাধুলার প্রফেশন হতে হবে, এর মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের যারা সদস্য তাদেরকে, যারা এই খেলাধুলায় ভালো, তাদেরকে আমরা প্যাট্রোনাইজ করতে চাই, তাদেরকে সেইটাকে পেশা হিসেবে আমরা শক্তিশালীভাবে গড়ে তুলতে চাই। মাননীয় স্পিকার, অপরদিকে দেশে খেলাধুলায় যে শিক্ষা কারিকুলামে আমরা স্পোর্টসকে একটি বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করতে চাই। আমাদের যে রেগুলার কারিকুলাম আছে তার মধ্যে আমরা স্পোর্টসকে নিয়ে আসতে চাই। এই ব্যাপারে কাজ চলছে, ইনশাল্লাহ আগামী এক বছরের মধ্যে আমরা এটার প্রতিফলন দেখতে পাবো। মাননীয় স্পিকার, নতুন কুড়ি আমরা যারা আছি, আপনারা সহ মাননীয় স্পিকার, যে এইজ গ্রুপটা আছে, আমরা কম বেশি সবাই নতুন কুড়ি শব্দটির সাথে পরিচিত, যেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন এই দেশের সেই সময়কার শিশু কিশোর যারা ছিল তাদের ভিতরে যে প্রতিভা ছিল, সেই প্রতিভাগুলো, কালচারাল প্রতিভা যেগুলো ছিল, সেটিকে বের করে নিয়ে আসা, তাদেরকে আরো কনফিডেন্ট ভাবে গড়ে তোলা। মাননীয় স্পিকার, সেই নতুন কুড়িরই চালু হয়েছে এবং নতুন কুড়ির আরেকটি নতুন ভার্সনও আমরা চালু করেছি, সেটি হচ্ছে স্পোর্টস। মাননীয় স্পিকার, আমরা নতুন কুড়িতে যেরকম আমাদের আগামী প্রজন্মরা, ভবিষ্যৎ প্রজন্মরা তাদের কোয়ালিটিসগুলোকে বের করে নিয়ে আসবে, ঠিক খেলাধুলার ক্ষেত্রে আমরা নতুন কুড়ি চালু করেছি।
এর মাধ্যমে মাননীয় স্পিকার এই খাতগুলোর অর্থনীতি একটি নতুন খাত হিসেবে বিকশিত হওয়ার পাশাপাশি এর মাধ্যমে সারা দেশের তরুণদের মধ্যে আয় এবং কর্মসংস্থান সৃষ্টি হবে এবং একই সাথে মাননীয় স্পিকার দৃঢ়ভাবে আমি বিশ্বাস করি সামাজিক ও সাংস্কৃতিক একত্রতা এবং সংহতি বৃদ্ধি পাবে। মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলীয় নেতা তার বক্তব্যে উল্লেখ করেছেন, আমরা সকলেই জানি যে বাংলাদেশের যে শ্রম বাজার বিদেশে আছে এটির উদ্যোক্তা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় মধ্যপ্রাচ্য সহ বিশেষ করে মধ্যপ্রাচ্য, পৃথিবীর অন্য দেশ তো অবশ্যই আছে, বাট বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং মধ্যপ্রাচ্যের বাইরেও বিভিন্ন দেশে সেই সময় বাংলাদেশ থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের কর্মসংস্থান নিয়ে সেখানে গিয়েছিল। মাননীয় স্পিকার, শহীদ জিয়ার সেই ধারাবাহিকতাটাকে রক্ষা করে বর্তমান সরকার বৈশ্বিক শ্রমবাজারে আরও বেশি সংখ্যক দক্ষ জনশক্তি জন্য নতুন নতুন বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার চেষ্টা করছে মাননীয় স্পিকার। এবং শুধু তাই নয়, প্রবাসী বাংলাদেশিরা আমরা জানি আমাদের অর্থনীতিতে একটি শক্তিশালী ভূমিকা রাখেন এবং সে কারণে মাননীয় স্পিকার আমরা কাজ করছি এই যে প্রবাসীরা যখন দেশে ফিরেন তাদের বা বিদেশেই থাকেন তাদেরকে অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এই সমস্যার সম্মুখীন যেগুলা তারা হন এইগুলো যাতে কিছুটা হলেও তাদেরকে আমরা রিলিফ দিতে পারি সেই জন্য মাননীয় স্পিকার আমরা একটি কার্ডের উপরে কাজ করছি যেটির নাম আমরা দিয়েছি প্রবাসী কার্ড এবং এই কার্ডের মাধ্যমে আমরা তাদেরকে তাদের যে প্রাত্যহিক যে সমস্যাগুলো সেগুলো কিভাবে তাদেরকে রিলিফ দেওয়া যায় সেখানে সেই ব্যবস্থাটি আমরা রাখছি। মাননীয় স্পিকার, যে কোনো দেশের অর্থনীতি বিদ্যুৎ ও জ্বালানির উপরে ভীষণভাবে নির্ভরশীল, যে দেশের কথাই বলি না কেন।